সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। TNN TV24 থেকে সাথে আছি নাফিজ ইসলাম। নারায়ণগঞ্জের সন্ত্রাসের গডফাদার শামীম ওসমানের কথা কে না জানেন। দেশব্যাপী তিনি আলোচিত সমালোচিত। বিগত স্বৈরাচার সরকার আমলের স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারের যে প্রধান শেখ হাসিনা, তার খুব ঘনিষ্ঠ জন হিসাবে তিনি পরিচয় দিতেন। তিনি মায়ের সম্মান দিতেন শেখ হাসিনাকে এবং আপা আপা বলে ডাকতেন। তিনি বলতেন যে কোনো সময় তিনি তার আপার সাথে ফোনে কথা বলতে পারেন। সেই গডফাদার শামীম ওসমান, তাকে নিয়ে সমকাল একটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টে, সমকালের রিপোর্টে যে কার্টুনটি ছাপা হয়েছে সেটি দৃষ্টি আকর্ষণ করে পাঠকদের। সেই কার্টুনের পাশেই লেখা আছে, নারায়ণগঞ্জের গডফাদার, বহু গুম খুনের খলনায়ক, মানুষকে কাঁদিয়ে হয়েছেন টাকার কুমির, সবাই মুখে কুলুপ এঁটেছিলেন ওসমান পরিবারের ভয়ে। অর্থাৎ এই শামীম ওসমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা যে অপকর্ম করে বেড়াতেন নারায়ণগঞ্জে, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল সহ নানা রকম অপকর্ম করে বেড়াতেন এবং এর প্রতিবাদ করার মতো সাহস পেত না কেউ। তাই বলা হয়েছে, সাধারণ মানুষকে বলা হয়েছে, যারা নিরীহ মানুষ তাদেরকে বলা হয়েছে এই রিপোর্টে যে মুখে কুলুপ দিয়ে থাকতেন। মুখে কুলুপ না দিয়ে উপায় কী ছিল ভাই? মুখে তো কুলুপ দিতেই হবে, কারণ শামীম ওসমান তার যে সেনাবাহিনী ছিল, অর্থাৎ তার নিজস্ব বাহিনী, সেনাপতি বাহিনী, সেই সেনাপতি বাহিনীরা যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করতেন এবং শামীম ওসমানের অঙ্গুলি হেলনেই অনেক কিছু হয়ে যেত। অঙ্গুলি হেলনেই দখল, চাঁদাবাজ সব কিছু ঘটত এই শহরে। নারায়ণগঞ্জের গার্মেন্টস সেক্টর, জুট সেক্টর, নদীবন্দর সেক্টর এবং অন্যান্য যত জায়গায় আছে, যত সেক্টর আছে, সব জায়গায় তার হস্তক্ষেপ ছিল। শুধু নারায়ণগঞ্জ সদরেই নয়, তিনি নারায়ণগঞ্জের 4 আসনের এমপি হয়ে পুরো নারায়ণগঞ্জকে তিনি চষে বেড়াতেন এবং একদম ভয় ভীতির মধ্যে রাখতেন। তবে ব্যতিক্রম যতটুকু ছিল সেটা হচ্ছে রূপগঞ্জ এবং 2500, এই দুটি উপজেলায়ও তার হাত ছিল, তবে আংশিক কম ছিল। সেখানে গোলাম দস্তগীর গাজীর প্রভাবটা রূপগঞ্জে ছিল। সেই জায়গায় বসুন্ধরাকে কেন্দ্র করে, বসুন্ধরা যে এই ভূমিদস্যুর যে কর্মকাণ্ড, সেগুলো শামীম ওসমান দেখভাল করতেন। সেই পূর্বাঞ্চলের জায়গা জমি দেখভাল করতেন। সেখানে বসুন্ধরার যে কেনাবেচা হতো জায়গা জমি প্লট, সেই বিষয়টাও তিনি শামীম ওসমান তার হস্তক্ষেপ ছিল এবং সেই জায়গাটাই দুর্বল ছিল গোলাম দস্তগীর গাজী। আর অন্যদিকে 2500 নজরুল ইসলাম বাবু এমপি, তার ওইখানে অধিকাংশ ক্ষেত্রেই নজরুল ইসলাম বাবুর প্রভাব ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শামীম ওসমানের প্রভাবও সেখানে বিস্তার করা হয়েছিল। এইভাবেই চলেছে শামীম ওসমান। আর সোনারগাঁ, বন্দর, নারায়ণগঞ্জ সদর, এই সমস্ত জায়গায় শামীম ওসমানের একচ্ছত্র দাপট ছিল। তিনি টাকা কিভাবে কামানো যায় সেই কৌশলটা শামীম ওসমান খুবই ভালো করে রপ্ত করেছিলেন। তিনি টাকা কামানোর যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তার কাছে চিহ্নিত ছিল, কোন কোন জায়গা থেকে চাঁদাবাজি করা যায়, টাকা রোজগার করা যায়, টাকা অর্জন করা যায়, সেই জায়গাগুলো তার বাহিনীদের মধ্যে অন্যতম ছিল শাহ নিজাম, একজন অন্যতম, এবং তার শ্যালক টিটু, তানভীর মাহমুদ টিটু, আরও একজন চাচাতো শ্যালক ছিল। সেই শ্যালক ছাড়াও বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, যেমন ফতুল্লা ছিল,
মীর সোহেল, তারও একজন সৈনিক, শামীম ওসমানের সৈনিক। এদের দাপট ছিল অন্যরকম, যে দাপটে মানুষ সবসময় তটস্থ থাকতো। ফতুল্লার কাশীপুরে ছিল এক চেয়ারম্যান, সেই চেয়ারম্যানও তাদের অন্য অন্য জায়গায় যে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ছিল, তারা সবাই ছিল শামীম ওসমানের কি বলে এটাকে, পা চাটা, এক ধরনের পা চাটা দালাল। তারা সেই টাকা রোজগারের জায়গাগুলো জায়গাগুলোতে তারা টাকা রোজগার করতেন, অবৈধভাবে যে টাকা রোজগার করতেন তারই একটা অংশ শামীম ওসমানকে দিতেন। শামীম ওসমান সেইভাবেই টাকা অর্জন করে গেছেন। এই বিষয়টি সমকাল পত্রিকা, জাতীয় পত্রিকা সমকালে এক রিপোর্ট হয়েছে তার এই বিষয়ে, এবং সমকাল বলেছে যে তার বিষয়ে আরও রিপোর্ট তাদের হাতে আছে, বা আস্তে আস্তে সেই রিপোর্টগুলো ছাড়া হবে। দর্শক, শামীম ওসমানের যে বিষয়গুলো আপনারা জানেন, তারপরে আবার একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এই বিষয়গুলো বলা হলো। এই যদি হয় দেশের রাজনীতি, এই যদি হয় সংসদ সদস্যদের রাজনীতি, তাহলে আমার গণমানুষের সেবা কোথা থেকে সেবা পাবে সাধারণ মানুষ? সাধারণ মানুষ তো সেবার প্রত্যাশায় তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকেন। আমরা আশা করব আগামীতে, এখন যে সরকার আসছে, অন্তর্বর্তী সরকার আছে বাংলাদেশে, এই অন্তর্বর্তী সরকার এবং এর পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবেন, সেই সময় যাতে আর কোনোরকমভাবে গডফাদার, শামীম ওসমানের মতো গডফাদার আর সৃষ্টি না হয়, আমরা সেই প্রত্যাশা করব। দর্শক, ভালো থাকবেন। এ পর্যন্তই।